বিগত কয়েকদিন ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি ডুয়ার্সের বিভিন্ন অংশে, আর প্রতিদিনই এক একটা নতুন রূপে আমাদের কাছে ধরা দিচ্ছে ডুয়ার্স। এখানকার পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান বারবার মুগ্ধ করছে আমাদের। এই সিরিজের বিভিন্ন ভিডিওগুলির মাধ্যমে আপনাদের কাছে ধারাবাহিকভাবে তুলে ধরতে চেষ্টা করছি সুন্দরী ডুয়ার্সের বিভিন্ন অংশের বর্ণনা। তাই আজকের পর্বটি শুরু করার আগে যারা এখনও ডুয়ার্সের অন্যান্য ভিডিওগুলি দেখেননি, তাদের কাছে উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। ডুয়ার্সে আমাদের পঞ্চম দিনটি ছিল সম্ভবত এবারের ডুয়ার্স ভ্রমণের সবথেকে বৈচিত্র্যপূর্ণ দিন। এই দিন সকালে জলদাপাড়া জঙ্গলে হাতি সাফারি দিয়ে শুরু করে তারপর চিলাপাতা জঙ্গল হয়ে আমরা পৌঁছেছিলাম বক্সা পাহাড়ের 0 পয়েন্ট পর্যন্ত, এবং সেখান থেকে তারপরে এসেছিলাম ডুয়ার্সের অপর একটি বিস্ময়কর অংশ জয়ন্তীতে। আর এই পঞ্চম দিনে আমাদের সারাদিনের ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। আজকে 24শে জানুয়ারি 2024 বুধবার। এখন বাজে ভোর 5:45। আমরা এখন আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি শালকুমার ক্যাম্প। সেখানে গিয়ে আমাদের হাতি সাফারির জন্য নাম এন্ট্রি করব এবং তারপর সেখান থেকে যাব হলং, যেখান থেকে আমাদের হাতি সাফারি শুরু হবে। এখনও ভোরের আলো ভালো করে ফোটেনি, এখনও অন্ধকারই রয়েছে। আর আজকে আমরা এলিফ্যান্ট সাফারি করছি। আমাদের সাথে আমাদের গাইড রয়েছেন, ওনার নাম হচ্ছে রতন রায়। ওনার নাম রতন রায়। উনি আমাদের নিয়ে এসছেন শালকুমার গেট থেকে এই হলং পর্যন্ত। এই হলংয়ে এরপরে হাতি আসবে, আমরা এখন অপেক্ষা করছি তার জন্য। ওই চলে এসছে হাতি, ওই যে। এই হাতিটার মাঝখানে আবার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটাও নাকি মায়ের সাথে সাথে যাবে। কি মিষ্টি লাগছে বাচ্চাটাকে। হচ্ছে ওরও এই আমরা হাতিতে উঠে বসলাম। ছোট পুচকি হাতিটা আমাদের সাথে সাথে যাচ্ছে, বেবি এলিফ্যান্ট। এটা কিন্তু উপরই পাওনা। এই বেবি এলিফ্যান্টটার বয়স 2 বছর। 3 বছর যখন বয়স হবে তখন থেকে ওর ট্রেনিং শুরু হবে। এখন ও মায়ের সাথে সাথেই থাকবে। জিপ সাফারির মজা একরকম, হাতি সাফারির মজা একরকম। হাতিতে করে জঙ্গলের মধ্যে দারুণ। দারুণ লাগছে, দারুণ, তাই না? আমার তো বেশি ভালো লাগছে, আমাদের সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা হাঁটতে যাচ্ছে। ওই বাচ্চা হাতিটাকে দেখে এত ভালো লাগছে না, বাচ্চাটার জন্য সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স লাগছে, তাই না? এই যে একটা গন্ডার।
যে হলংয়ের ট্যুরিস্ট বাংলো। আমাদের দারুণ লাগলো কিন্তু এই এলিফ্যান্ট ট্রিপ, আমাদের সত্যি অসাধারণ লাগলো। মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাতির পিঠে উঠে একেবারে গন্ডারের সামনে দাঁড়িয়ে ছবি তোলা। আর ওই বেবি এলিফ্যান্টটা, ওটা ও বাবারে, ওই ছোট্ট হাতিটা একবার সামনে যাচ্ছে একবার পিছনে আসছে, আর যেই পিছে চলে আসছে অমনি মা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে, মা বাচ্চা আসছে তারপর আবার মা রওনা দিচ্ছে। এইটা দারুণ লেগেছে আমাদের। আর এই যে আমরা এলিফ্যান্ট রাইড করলাম, এই এলিফ্যান্ট রাইডে 4টে হাতি আছে, প্রতিটা হাতিতে 4 জন করে, মোট 16 জনের বুকিং হয়। আর এই জঙ্গল কিন্তু বৃহস্পতিবারে বন্ধ থাকে। আর এই যে এলিফ্যান্ট রাইড, তাতে পার হেড খরচ পড়ে 1610 টাকা করে। আমরা দুজনে ছিলাম, আমাদের লাগলো 3220 টাকা। আর টোটাল রাইডের সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। এই যে সাফারি, এটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয় হচ্ছে সকাল 6টা থেকে, মানে রিপোর্টিং টাইম সকাল 6টা থেকে। এখানে সাফারি শুরু হয় হচ্ছে 6:30 থেকে। আর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর টাইম হচ্ছে সকাল 5টা এবং সাফারি শুরু হয় হচ্ছে 5:30 থেকে। প্রত্যেকটা মানে প্রতিদিন এখানে মোট 3টে করে সাফারি হয়। প্রতিটা সাফারিতে 16 জন করে নিয়ে যাওয়া হয়, তার মানে 348 জন করে প্রতিদিন বুকিং পেতে পারেন। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, অসাধারণ লাগছে এই জায়গাটা, পুরো আদিগন্ত সর্ষে ক্ষেত, কি অপূর্ব, অসম্ভব সুন্দর। সকালবেলাটায় না এই জায়গাটায় দেখে করে মন ভালো হয়ে গেল, এত সুন্দর জায়গাটা। আমার এই জলদাপাড়ায় এসে সব থেকে ভালো লেগেছে এই নদীর ধার। এত সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, ওপারে জঙ্গল। এই সকালবেলা সাফারি থেকে ফিরে তার জন্য এই নদীর ধারে একটু চলে এসেছি হাঁটতে, দারুণ লাগছে। আর ওই পাশে ওই যে ময়ূর যাচ্ছে, অজস্র পাখির ডাক। একটা অরেঞ্জ কালারের পাখি, ওই যে দেখছো গাছের মধ্যে বসে আছে, ওই যে উড়ে গেল উড়ে গেল। অপূর্ব জায়গাটা, অপূর্ব। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণেরও বাসনা, প্রাণেরও আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া জলদাপাড়া থেকে বক্সা জয়ন্তী যাওয়ার পথে রাস্তায় পড়বে চিলাপাতা ফরেস্ট। এই চিলাপাতা ফরেস্ট হচ্ছে তোর্ষা নদীর যে পূর্ব দিকে যে ফরেস্টটা, সেটা হচ্ছে চিলাপাতা। তোর্ষার পশ্চিম দিকে হচ্ছে জলদাপাড়া রেঞ্জ, আর পূর্ব দিকটায় হচ্ছে চিলাপাতা। এই চিলাপাতা ফরেস্টকে বলা হয় যে ডুয়ার্স অঞ্চলের সবথেকে সুন্দর ফরেস্ট। অসাধারণ ফরেস্টের মধ্য দিয়ে রাস্তা। চিলাপাতাতেও এখানে এসে থাকা যায়, হাসিমারাতে নেমে চিলাপাতাতে এসে অনায়াসে সাফারি করতে পারেন। দারুণ সুন্দর জায়গা। আর বুবু শুধু ছবি তুলে কি হবে, আমরা যদি একটা রাস্তার মধ্যে হাতি দেখতে পেতাম। এখানে অনেকেই দেখতে পায়। হ্যাঁ, কালকেই তো একজন বলছিলেন যে এই রাস্তাটা হাতি দেখেছে।
এখন আমরা এসে পৌঁছালাম রাজা ভাত খাওয়া। এখানেই বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রি গেট। এইখানে আপনাকে টিকিট কাটতে হবে। এইখানে গাড়ির জন্য নেয় হচ্ছে 480 টাকা, আর পার হেড নেয় হচ্ছে 150 টাকা করে। আপনার সাথে একটা আইডি কার্ড লাগবে, গাড়ির নাম্বার এখানে বলবেন এবং তারপরে যতজন থাকবেন সেই অনুসারে এখানে টাকা দিয়ে আপনি এখান থেকে টিকিট সংগ্রহ করে এই টাইগার রিজার্ভ ফরেস্টে প্রবেশ করার অনুমতি পাবেন। এই বক্সার মনোরম পরিবেশে ঘোরার জন্য এখানে আপনি সাইকেলে করেও ঘুরতে পারেন। দেখুন এখানে সব সাইকেল রাখা রয়েছে। এই সাইকেলের জন্য নেয় হচ্ছে 2 ঘন্টায় 50 টাকা। আর এখানে যে ডিমা ব্রিজ রয়েছে সেই ডিমা ব্রিজ থেকে পানিঝোড়া পর্যন্ত এই এলাকার মধ্যে আপনি সাইকেলে করে ঘুরতে পারেন। এই জঙ্গলের ভেতর কিন্তু সাইকেল নিয়ে ঢোকা যাবে না। এই বক্সা ডুয়ার্সের যেখানে টিকিট কাটলেন সেই টিকিট কাটার কাউন্টার থেকে একটু এগিয়েই ওখানে একটি মিউজিয়াম আছে। আর এই যে বক্সা ডুয়ার্স এই ফরেস্ট রিজিয়নটা মঙ্গলবার দিন বন্ধ থাকে। এখন এই বক্সার জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এখান থেকে এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব সান্তালে বাড়ি। সেখানে গিয়ে আমরা 0 পয়েন্ট এবং তারপর সেখান থেকে বক্সা ফোর্ট যদি যেতে পারি তাহলে যাব, এবং তারপরে আমরা হোটেলে এসে লাঞ্চ করব। এখন লাঞ্চ করতে গেলে ওদিকে দেরি হয়ে যাবে, সেই কারণে আগে ওই দিকটা সেরে নেব। আর এই বক্সা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিবহুল স্থান, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই বক্সা অঞ্চলে। সান্তালা বাড়িতে এসে এখান থেকে 0 পয়েন্ট আর বক্সা ফোর্ট যাওয়ার জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে এবং আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। আমি বক্সা ফোর্ট থেকে যে টিকিট কেটেছিলাম সেইটার ভ্যালিডিটি হচ্ছে 1 দিন। সেই দিনেই যদি আপনি যান এই 0 পয়েন্ট এবং বক্সা ফোর্ট, তাহলে আপনাকে এখানে আলাদা করে আর কোনো টিকিট কাটতে হবে না, ওই টিকিট দিয়েই হবে। শুধুমাত্র এখানে আপনার আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। এই গাড়ি ভাড়াটা সম্পূর্ণ আলাদা, ওটা গিয়ে আমি পরে কথা বলছি। আর এখান থেকে আপনাকে গাইড নিতে হবে। এখান থেকে যদি 0 পয়েন্ট পর্যন্ত যান তাহলে হচ্ছে 200 টাকা গাইডের চার্জ, আর যদি বক্সা ফোর্ট পর্যন্ত যান তাহলে গাইডের চার্জ হচ্ছে 400 টাকা। হ্যাঁ বাতাইয়ে। যদি লেপচাখা যান তাহলে 500 টাকা, এখানে আপনার কন্টাক্ট নাম্বার। আর লেপচাখা গেলে এখান থেকে লেপচাখা পর্যন্ত গেলে গাইডের চার্জ হচ্ছে 500 টাকা। সম্পূর্ণ ঘোরায় টোরা আবার আমরা 0 পয়েন্ট পর্যন্তই যাচ্ছি, আমরা বক্সা ফোর্ট বা লেপচাখা আমরা যাচ্ছি না। এখানে ঘুরে আসার পরে এই গাইডের চার্জ 200 টাকা, সেই টাকাটা দিতে হবে। এই গাড়িতে করে আমরা যাচ্ছি, এখান থেকে ওই 0 পয়েন্টের ভিউ পয়েন্ট পর্যন্ত যাবে, নেবে হচ্ছে 500 টাকা। আমরা এখন এসে নামলাম এই 0 পয়েন্টে। এই 0 পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। ওই 0 পয়েন্ট পর্যন্তই রাস্তা, তারপরে আর রাস্তা নেই। তারপরে হচ্ছে এই রকম রাস্তা, এই রাস্তা দিয়ে উঠে উঠে যেতে হবে। এবং এই যে উনি হচ্ছেন আমাদের গাইড, ওনার নাম সানি লামা স্যার। আমার নাম সানি লামা। বক্সার গাইড আমরা। আচ্ছা চলো। তবে এই রাস্তা অসম্ভব এবড়ো খেবড়ো, রাস্তা বলে কিচ্ছু নেই, পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে এগিয়ে চলা। তবে এইখান থেকে চারপাশের দৃশ্য দারুণ সুন্দর, খুব সুন্দর লাগছে এখান থেকে বক্সার ঘন জঙ্গল। সামনে দেখা যাচ্ছে চুনাভাটি পাহাড়। এই আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এই যে এই সামনে হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে বক্সা টাইগার রিজার্ভ এরিয়া, এই এরিয়া 760 স্কোয়ার কিলোমিটার নিয়ে টোটাল এরিয়াটা। এইখান থেকে পুরো এরিয়াটার অনেকটাই দেখা যায়। আর এই জায়গা দিয়ে অনেকগুলো নদী দেখা যায়। এখানে ওই দূরে দেখা যাচ্ছে জয়ন্তী নদী, এছাড়া রয়েছে বালা নদী, আর একদম নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে বক্সা নদী। এখানে কিন্তু প্রচুর গাছ, উনি বলছিলেন, আমাদের গাইড ভাই বলছিলেন যেখানে 352 প্রকারের গাছ দেখতে পাওয়া যায় আর 144 রকমের অর্কিড দেখতে পাওয়া যায়। তার মধ্যে যেটা সবচেয়ে বিখ্যাত অর্কিড সেটা হচ্ছে এই সোনাকড়ি। এতে 3 রকমের ফুল হয় এবং মার্চ মাসে আসলে নাকি এই ফুলগুলো দেখা যায়।
আর এই গাছের গা বেয়ে বেয়ে লতিয়ে লতিয়ে উঠেছে গাছগুলো, খুব সুন্দর দেখতেও লাগছে। এই যে আমরা তাবাকুশিতে গিয়েছিলাম, সোনাখুরি হোমস্টে নাম ছিল। এখন তার আক্ষরিক অর্থ বুঝতে পারলাম, এতদিন জানতাম না। আর এটাই যে এটা দেখালো, আরেকটা জিনিস খুব ভালো জানতে পারলাম, সেটা হচ্ছে শাল গাছের গা দিয়ে যে কষটা বেরোয় সেটা নাকি অরিজিনাল ধুনো। প্রথম 7 দিন নাকি সেটা চুইনগামের মধ্যে আঠালো অবস্থায় থাকে, তারপর ওটা আস্তে আস্তে শুকিয়ে গেলে এই যে বাজারে আমরা ধুনো বলে যেটা কিনি সব কিন্তু নাকি অরিজিনাল না, এটা নাকি অসম্ভব সুন্দর গন্ধ। এই যে আমাদের গাইড ভাই দেখুন একটা কি সুন্দর একটা শক্ত ধুনো জোগাড় করেছে, এটা জ্বালিয়ে দেখাচ্ছে। কারোর যদি মাথা ঘোরায় সেই নাকি এইটা যদি একটু গন্ধ শোকে বা কিছু করে তাহলে নাকি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। উফ, কি সাংঘাতিক ভালো গন্ধ, মানে একদম অরিজিনাল ধুলো। মানে সত্যি এইটুকুনি জিনিসের এত গন্ধ, আর আমরা এত দিই তবে গিয়ে গন্ধ বেরোয়। আমরা বক্সা ফোর্ট পর্যন্ত গেলাম না। এই বক্সা ফোর্টে নেতাজি সুভাষচন্দ্রকে নাকি ইংরেজরা বন্দি করে রেখেছিলেন, তো সেরকমই শোনা যায়। কিন্তু এই পর্যন্ত এসে এই ছোট ছোট বনজ সম্পদগুলোর সম্পর্কে যে ধরনের বিবরণ শুনলাম সেটাই দুর্দান্ত। এই 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, কিন্তু আমরা সময়ের অভাবে গাড়ি নিয়ে আসলাম। আর ভিউ পয়েন্ট পর্যন্ত আপনাকে হেঁটেই উঠতে হবে। তবে আমি সাজেস্ট করব বয়স্ক মানুষ বা যাদের কোমরে পায়ে ব্যথা হয় তারা এই পথে আসবেন না আর কি। কিন্তু এই যে সঙ্গে গাইড নেওয়াটা ম্যান্ডেটারি, সেটা এখন বুঝলাম এসে, কারণ এই গাইড ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু জানলাম। খুব ভালো লাগলো এইটুকুনি সময়ের মধ্যেই। এখানে যখন আপনারা গাইড নেবেন তখন কিন্তু গাইডের ব্যাপারে একটু সচেতন থাকবেন, কেননা এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু নিজস্ব গাইড আছে আর কিছু আছে লোকাল ছেড়ে যারা গাইডের কাজ করে। তো এখানে এই যে আমি ওনাকে যে নিয়েছি, উনি কিন্তু একেবারে ফরেস্ট ডিপার্টমেন্টের গাইড, আমি কিন্তু কাউন্টার থেকেই নিয়েছি। আমার নাম হচ্ছে সানি লামা, আমি হচ্ছি বক্সার গাইড। যদি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9679730989। এখানে বক্সা ফোর্টে যাওয়ার জন্য, লেপচাখায় যাওয়ার জন্য বা এখানে 0 পয়েন্টে আসার জন্য ওর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ও অনেক কিছু জানে, অনেক কিছু আপনাদের বলতে বলতে সুন্দরভাবে নিয়ে যাবে। 1765 সালে কুচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ তিনি সিংহাসনে বসেন। আর এই বক্সা অঞ্চলের যে সমতল ভাগ, সেই এলাকা নিয়ে ভুটান এবং কুচবিহারের মধ্যে চিরকাল একটা বিবাদ চলছিল। তা ধৈর্যেন্দ্র নারায়ণের পরে আসেন উপেন্দ্র নারায়ণ, এবং এনাদের এই যে সীমান্তবর্তী অঞ্চল, এই সীমান্তবর্তী অঞ্চলের যে সীমারেখা, কোনটা ভুটানের থাকবে কোনটা কুচবিহার থাকবে, সেই নিয়ে তারা একটা পারস্পরিক একটা আলোচনা সভায় মিলিত হতেন। এবং সেই আলোচনা সভা চলাকালীন ভুটানের রাজার সেনাপতি পেনসু তোমা তিনি 1769 খ্রিস্টাব্দে কুচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ এবং উপেন্দ্র নারায়ণকে বন্দী করেন। এবং তারপরে বিভিন্ন প্রক্রিয়া চলতে থাকে। ইংরেজরা এসে সেই বন্দি রাজাকে বিভিন্নভাবে উদ্ধারের চেষ্টা করেন। এই রকম প্রক্রিয়া চলতে চলতে 1774 খ্রিস্টাব্দে রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ এবং উপেন্দ্র নারায়ণ তারা মুক্তি পান। এবং সেই সময় এখানকার যে প্রজারা ছিলেন তারা সবাই রাজাকে অভ্যর্থনা জানাতে আসেন, এবং রাজা ভুটান থেকে মুক্তি পেয়ে স্বদেশে এসে এইখানে এসে প্রথম তার প্রজাদের সাথে তিনি অন্নগ্রহণ করেন। সেই কারণে এই জায়গাটির নাম হয় রাজা ভাত খাওয়া। ফিরে চলে আসলাম, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু গাড়ির ভাড়াটা অত্যন্ত বেশি। আমরা তো বুঝতে পারিনি, আমি যার জন্য যা বলেছে তাতেই রাজি হয়ে চলে গেছি। তবে আপনারা কিন্তু একটু দরদাম করবেন, এইটুকু রাস্তা 500 টাকা ভাড়া হয় না, এটা খুবই বেশি, তাই না? কিছু কিছু জায়গায় একটু ঠকতে হয়, ওটা নিয়ে চিন্তা করলে হবে না। ঘুরতে এসে না ঠকলে আর আপনারা বুঝবেন কি করে? আমরা ঠকলাম বলে আমরা এই ইনফরমেশনটা আপনাদের দিতে পারলাম। ঠিক তাই। বক্সা দেখে নিয়ে আমরা এসে পৌঁছালাম এখন জয়ন্তী। এখন সময় হচ্ছে 3টে। জয়ন্তীতে এই যে হোমস্টেটি, এইখানে আমরা থাকব। আর এই উল্টো দিকেই হচ্ছে জয়ন্তী নদী। আমরা জয়ন্তীতে যে হোমস্টেতে আছি, এখানে পাশাপাশি 2টো হোমস্টে রয়েছে একই ওনারের। একটির নাম হচ্ছে মোহনচূড়া আর একটির নাম হচ্ছে কৃষ্ণচূড়া। আমরা যে ঘরটিতে আছি, মানে যে হোমস্টেতে আছি, সেই পার্টটার নাম হচ্ছে কৃষ্ণচূড়া। ঘরটি খুব বড় নয়, কিন্তু দেওয়ালটা তার পুরোটা বাঁশের, আর সিলিংটা হচ্ছে পুরো শীতলপাটি দেওয়া। ঘরের মধ্যে বিছনাপাটি মোটামুটি বেশ ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। খুব যে আহামরি তা বলবো না, তবে বেশ ভালো,
মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সবই রয়েছে। বাথরুমটিও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে বেসিন, তারপরে শাওয়ার, এগুলো সবই রয়েছে। আর এদের কিন্তু গিজার নেই, এদের একটা কমন গিজার রয়েছে নিচে, সেখান থেকে ওনারা টাবে করে ঘরে ঘরে জল সাপ্লাই দিয়ে দেন। বললেন যে অসুবিধা হবে না, আমি জানি না, কালকে দেখব যে অসুবিধা হয় কিনা। মোটামুটি ভালোই। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এই হোমস্টে ঠিক সামনে দিয়ে, এখান দিয়ে বয়ে গেছে জয়ন্তী নদী। এখন জয়ন্তী নদীর রিভার বেডে কোনো জল নেই, কিন্তু একদম ওই শেষের দিকটায় জল আছে, আর উল্টো দিকে জয়ন্তী পাহাড়। এর মানে পরিবেশটা খুব সুন্দর। আমরা এখানে এসেই হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম জয়ন্তী নদীর পাড়ে। জয়ন্তী নদীর দৃশ্য দেখতে দেখতে এখানে বসে খাচ্ছি। কি কি দিয়েছে দেখুন, এখানে ভাত, ভাতের উপর একটি পুরুষ্ট লঙ্কা, এখানে স্যালাড, লেবু, এদিকে রয়েছে পালং শাক, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা, আর এটা গেল এই দিকে। এই পাশে দিয়েছে হচ্ছে লাউ, লাউটা মনে হচ্ছে বড়ি দিয়ে করা, এই দিকে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে মাছ, গাদার পিস দিয়েছে। বুবু তোমাকে কিসের পিস দিয়েছে? তোমারও গাদার পিস। আর এইদিকে চাটনি, এদিকে ফ্রায়ম। দারুণ। এটা একটা হোমস্টে, এই হোমস্টে অনুযায়ী দেখছি যে প্রচুর রান্না দিয়েছে। লাউটা কেমন খেলে? ভীষণ ভালো, মানে লাউ আলাদা করে বলছি না, সব রান্নাই ভীষণ ভালো, খুব ঘরোয়া। আর মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো, এবং মাছটাও বেশ ভালো। মাছের সাইজ তো বেশ বড়ই দিয়েছে, আপনাদের দেখালাম, বেশ টাটকা মাছ, দারুণ সুন্দর। খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিকেলবেলায় এই জয়ন্তী নদীর উপর দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। জয়ন্তী নদীর ওই পাশটাতে তো পুরো শুকনো, কোনো জলের দেখা নেই, কিন্তু এই দিকটাতে তিরতির করে সরু জলধারা বয়ে যাচ্ছে। এখন শীতকালে এইটুকু জলধারাই অবশিষ্ট রয়েছে। আর এখান থেকে যেটা অসাধারণ লাগছে সেটা হচ্ছে সূর্যাস্ত। এই তরাই অঞ্চলের নদীগুলো কি হয়, এগুলো তো পাহাড় থেকে নামে, আর যখন পাহাড় থেকে নামে তখন হঠাৎ করে ঢালের পরিবর্তন হয়। তার ফলে যে প্রচুর পরিমাণে নুড়ি, বালি, কাঁকড় এইসব বয়ে নিয়ে আসে, সেগুলো এই পাহাড়ের পাদদেশের যে সমভূমি অঞ্চল, সেইখানে এগুলো প্রচুর পরিমাণে জমা করে একটা বিস্তৃত একটা সমভূমি অঞ্চল তৈরি হয়। এবং তার ফলে কি হয়, যে নদীর যে মূল প্রবাহ, সেই প্রবাহটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কিন্তু হঠাৎ করে এই ধরনের ঢালের পরিবর্তন হওয়ার ফলে নদী নেমে এসে এই যে প্রচুর পরিমাণে নুড়ি, বালি, কাঁকড় এগুলো জমা করেছে, তার মধ্যে নদী নিজের গতিপথ হারিয়ে ফেলে। সামান্য কিছু গতিপথ থাকে, এইগুলোর উপর দিয়ে বয়ে যায়, কিন্তু মূল যে জল সেটা এই পাথরের তলা দিয়ে বয়ে যেতে থাকে। এইভাবে যে অংশটা তৈরি হয় তাকে বলা হয় ভাবর। এবং এই জয়ন্তী অঞ্চলে কিন্তু এই জয়ন্তী নদীর যে রিভার বেড, সেটাও কিন্তু এইরকমভাবেই প্রচুর পরিমাণে নুড়ি, বালি, কাঁকড় জমা পড়ে এইভাবে রিভার বেড কিন্তু চাপা পড়ে যায়। এরপরে আবার যেখানে এই নুড়ি পাথর এসবের পরিমাণ যেখানে আবার কমে যায়, সেখানে আবার এই নুড়ি পাথরের মধ্যে হারিয়ে যাওয়া নদী আবার নতুন করে তার প্রবাহ শুরু করে। সেই জায়গাটাকে আবার বলে খাদার। এই ভাবর আর খাদার, এটা কিন্তু এই তরাই এবং ডুয়ার্স অঞ্চলের নদীগুলোর একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এখানকার বেশিরভাগ নদী যেখানে পাহাড় থেকে সমভূমিতে নামে, সেখানে ঢালের পরিবর্তনের ফলে এই দুই ধরনের ফিচার দেখা যায়। এর ফলে কি হয়, যে তরাই অঞ্চলের নদীগুলোর গভীরতা কিন্তু যার জন্য খুব একটা বেশি হয় না,
কিন্তু তাতে কোনো সমস্যা হয় না যদি বৃষ্টিপাত স্বাভাবিক হয় বর্ষাকালে, তাহলে এই সব ফিচার্সগুলো যেগুলো বললাম এগুলো সবই ঠিকঠাকই থাকে। কিন্তু পলিউশনের জন্যই হোক বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই হোক, এখন তো বৃষ্টিপাতের কোনো মানে স্বাভাবিক মাত্রা নেই, কখনো অনাবৃষ্টি কখনো অতিবৃষ্টি। অতিবৃষ্টি হলে হয় কি, যেহেতু রিভার বেডের ডেপথ কম, তখন নদীগুলো একেবারে পার্শ্ববর্তী অঞ্চলকে ভাসিয়ে নিয়ে যায়, যেটাই জয়ন্ত নদীর ক্ষেত্রেও বর্তমানে বেশ কয়েক বছর ধরে একটা বড় সমস্যা।